দর্শক আমন্ত্রণ ডায়মন্ড সিমেন্ট প্রসঙ্গ চট্টগ্রামে। আপনারা নিশ্চয়ই জানেন চ্যানেল 24-এর সাপ্তাহিক আয়োজনে আমরা বৃহত্তর চট্টগ্রামের সমসাময়িক নানা বিষয় নিয়ে আমরা আলোচনা করার চেষ্টা করি, বিশ্লেষণ করার চেষ্টা করি। আজ আমরা আলোচনা করতে চাই, আপনারা নিশ্চয়ই জানেন আর 2 সপ্তাহ পরে পবিত্র রমজান মাস শুরু। সেই রমজান মাসকে ঘিরে প্রতি বছর আসলে পণ্যের নিত্য পণ্যের যে বাজার, সে বাজার অস্থির হয়ে ওঠে, নানা ধরনের কারসাজির অভিযোগ ওঠে। সেগুলো আসলে কেন হয়, কিংবা পণ্যের সরবরাহ পরিস্থিতি কেমন বা বর্তমান বাজার পরিস্থিতি কেমন, পুরো বৃহত্তর চট্টগ্রামের সেই চিত্র আমরা জানবো। তার আগে আমরা একটু স্টুডিওতে ফিরতে চাই। আমরা স্টুডিওতে আমাদের সঙ্গে যোগ দিয়েছেন আমাদের সহকর্মী চ্যানেল 24-এর স্পেশাল রিপোর্টার ফখরুল ইসলাম। ফখরুল, স্বাগত আপনাকে আমাদের এই আয়োজনে। শুরুতে একটু যাই আমরা, সেটা হচ্ছে যে আমরা প্রতি বছরে দেখি যে আপনি অনেকগুলো প্রতি বছরে রিপোর্ট করেন যে আমরা রমজানের আগে পণ্য পরিস্থিতি নিয়ে আমরা প্রতি বছরে দেখি যে নানা ধরনের পণ্যের আমদানি হয়। এইবারের আসলে আমদানি পরিস্থিতিটা কেমন? দেখুন, রমজানে মূলত রমজানের যে পণ্য বা রমজান কেন্দ্রিক যে পণ্যের চাহিদা থাকে, এরকম পণ্য সংখ্যা হচ্ছে 7-8টা। তো এই 7-8টার প্রতিবারই কিন্তু রমজানের যে সময়টা ঘনিয়ে আসে, অর্থাৎ রমজানের 2 থেকে 3 মাস আগে কিন্তু রমজান কেন্দ্রিক পণ্যের আমদানির প্রক্রিয়াটা শুরু হয়। আপনার ঋণপত্র খোলা থেকে পণ্য পৌঁছা কিংবা বাজারে একেবারে সরবরাহ পর্যন্ত পর্যাপ্ত সময় থাকে। এই 2 থেকে 3 মাসের মধ্যে এটা সম্ভব হয়। তো এবারেও আসলে তার ব্যতিক্রম নয়। আমি যদি একটা চিত্র দেখাতে পারি, যেমন আগামী মাসে অর্থাৎ মার্চের শুরুতে কিন্তু রমজান, আপনি যেটা বলছিলেন, তো ফেব্রুয়ারিতে এখন প্রচুর পণ্য কিন্তু পাইপলাইনে আছে, অর্থাৎ আসছে, জাহাজে আছে কিংবা বন্দরে নামছে বা খালাস পর্যায়ে আছে। তো এর আগে যে গত মাসে জানুয়ারির যে চিত্র, সেটা যদি একটু দেখাই, তার আগে একটু বলি যে রমজান কেন্দ্রিক কিন্তু এই 7-8টা পণ্যের আলাদা একটা চাহিদা সরকারি বেসরকারিভাবে একটা চাহিদা নির্ধারণ করা হয়, যেহেতু এই সময় পণ্যগুলো বেশি ব্যবহার হয়। যেমন ধরেন ভোজ্য তেলের রমজানের চাহিদা হচ্ছে প্রায় 3 লাখ টন। এর বিপরীতে কিন্তু গত জানুয়ারিতে এসছে প্রায় 4 লাখ টন। তার মানে চাহিদার 1 লাখ টন বেশি। চিনিও আপনার চাহিদা 3 লাখ টনের মতো, যদিও সেটা এসছে প্রায় 2 লাখ টনের কাছাকাছি, প্রায় 2 লাখ টন আমদানি হয়েছে। ছোলার চাহিদা 1 লাখ টন, বিপরীতে 1 লাখ টনের কাছাকাছি কিন্তু আমদানি হয়েছে। আপনার মটর, এটাও 1 লাখ টন, এবং এটার আমদানি হয়েছে আপনার জানুয়ারি মাসে 1 লাখ টনের বেশি। এদিকে মসুর ডালও প্রায় 1 লাখ টন চাহিদা, যার বিপরীতে আপনার 1 লাখ টনের কাছাকাছি আমদানি হয়েছে। খেজুর 0.6 লাখ টন রমজান, অর্থাৎ আধা টনের বেশি, এবং এসেছে 0.22 টন। তো এখানে একটা বিষয় হচ্ছে যে আসলে এই রমজানের ওই যে বললাম 3 মাস আগ থেকে যে প্রক্রিয়াটা শুরু হয়, তো জানুয়ারি তো একটা মাস, ফেব্রুয়ারি এখনো পুরো মাস প্রায় রয়ে গেছে বলা চলে। কাজেই কিছু পণ্য দেখা যাচ্ছে তথ্য অনুযায়ী বন্দর, কাস্টমস, এনবিআর, ট্যারিফ কমিশন সব মিলিয়ে যে তথ্য দেখা যাচ্ছে, তাতে রমজানের যে চাহিদা, সেই চাহিদার কাছাকাছি কিছু পণ্য এসে গেছে, কিছু পণ্য বেশি এসেছে। আবার এই রমজানের আমদানি যখন থেকে শুরু হয়, তার আগেও তো অনেক পণ্য এসেছে, কারণ সব পণ্য তো আর এসে বিক্রি হয় না বা একেবারে ভোক্তা পর্যায়ে চলে যায় না। কাজে বলা যায় যে অতীতের মতোই কিন্তু রমজান কেন্দ্রিক পণ্যের যে চাহিদা, ভোগ্য পণ্যের যে চাহিদা, সেটা মেটাবার মতো যথেষ্ট পরিমাণে পণ্য কিন্তু দেশে আছে বা বাজারে আছে বলা যায়। কিন্তু এই যে আমরা প্রতি বছরে একই চিত্র দেখি, যেমন পর্যাপ্ত পরিমাণে পণ্য আসে, কিন্তু সেইটার আসলে ইতিবাচক প্রভাব তো আমরা দেখি না। যে রমজান যখন শুরু হয় তখন প্রথম 1-2 সপ্তাহ প্রচুর পরিমাণে সেখানে ঘাটতি তৈরি হয়, কারসাজির অভিযোগ ওঠে নানা ধরনের। এটা কেন হয় আসলে? একসময় বলা হতো যে রমজান এলে পণ্য নিয়ে কারসাজি চলে, দাম নিয়ে ছলচাতুরি হয়। তখন দেখা যেত বাজার নিয়ন্ত্রণে যেসব সংস্থা বা কমিটি কাজ করত, তারা রমজানে যেত। পরে দেখা গেল যে আসলে রমজান কেন্দ্রিক কারসাজিটা রমজানের আগে থেকেই হয়। অর্থাৎ যদি বলি খাতুনগঞ্জের কথা, দেশের অন্যতম ভোগ্য পণ্যের পাইকারি বাজার, তো ওখানে তো রমজানের পণ্য খুচরা পর্যায়ে চলে যায় রমজানের আগেই। তো রমজানে গেলে তো তখনকার কারসাজিটা চোখে পড়বে না, তখন থেকে চলে গেছে এই ভোক্তা পর্যায়ে, রমজানের আগে চলে গেছে আপনার মনিটরিংটা। তো এখন দেখা গেছে যে ব্যবসায়ীরা বা অসাধু ব্যবসায়ী যারা, সবাই তো আর কারসাজি বা ছলচাতুরি করে না, অসাধু ব্যবসায়ী যারা, তারা তখন করেছে কি যে পণ্য যখন আমদানি পর্যায়ে থাকে, বেচা কিনা আসলে তখন থেকে হয়। এখন আপনি এই অভিযানটা চালাচ্ছেন বাজারে, খুচরা পর্যায়ে বা পাইকারি পর্যায়ে বা মোকামে, আর অনেক পণ্য কিন্তু এই খাতুনগঞ্জে প্রবেশ করে না বা মোকামে যায় না, এটা হাত বদল হয় কিন্তু ফ্লোটিং অবস্থা, অর্থাৎ জাহাজ থেকে বিক্রি হয়। আপনার মাদার ভেসেল থেকে চলে গেল লাইটার থেকে চলে গেল আপনার আড়তে বা গুদামে।
এই যে এর মধ্যে কিন্তু আপনার এই কারসাজিটা হচ্ছে। এখন বাজার নিয়ন্ত্রণ করে তো অল্প সংখ্যক কিছু ব্যবসায়ী, যারা যাদেরকে হোতা বলা হয়, গডফাদার বলা হয়, বা যারা বাজার সিন্ডিকেট নিয়ন্ত্রণ করে। এখন অভিযান হয় সত্য, বিভিন্ন সংস্থা প্রতিষ্ঠান বা কমিটি করে, তাদেরও সীমাবদ্ধতা থাকে আইন প্রয়োগে, তাদেরও ক্ষমতাটা থাকে অনেক ক্ষেত্রে অল্প। তো আবার তাদের মনিটরিং বা নজরদারি থাকে হচ্ছে একবারে মাঠ পর্যায়ে। এখন ফ্লোটিং বা একবারে আপনার চোখের বাইরে, নজরের বাইরে যে জায়গাগুলোতে হাত বদল হয়ে যাচ্ছে, এবং ব্যবসা যারা নিয়ন্ত্রণ করেন, কারণ আগামীকালকে একটা পণ্য তেলের দাম কত হবে এটা আগের রাতে বড় ব্যবসায়ীরা নিয়ন্ত্রণ করে ফেলে, মিলাররা বা আমদানিকারকরা। কাজে ওই জায়গাগুলোতে কিন্তু মনিটরিং খুব একটা হয় না বা সম্ভব হয় না। এই জায়গাগুলোকে কিন্তু অ্যাড্রেস করতে হবে, যে কিভাবে যেখান থেকে নিয়ন্ত্রণ হয়, যেখান থেকে কারসাজিটা মূলত হয়, সেখানে হাত দেওয়া যায় কিভাবে। ফখরুল, আমরা অনেক তথ্য জানলাম, আমরা আসলে একটু মাঠ পর্যায় থেকে দেখে আসি যে বাজারে কি পরিস্থিতি। দর্শক, আমরা একটু যেতে চাই বাজারে, এবং সেখান থেকে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন সহকর্মী ইবেন মীর। ইবেন, নিশ্চয়ই শুনতে পাচ্ছেন যে সামনে রমজান, এই রমজানের আগে আসলে বাজারে সরবরাহ পরিস্থিতি কেমন, কিংবা দামের পরিস্থিতি কেমন, ক্রেতা বিক্রেতারা কি বলছেন? সরবরাহ সবকিছুরই ঠিক আছে এখন পর্যন্ত। বিক্রেতারা যেটি বলছেন, ব্যবসায়ীরা তারা বলছেন শুধুমাত্র সয়াবিন তেলের বোতল সেটি ছাড়া অন্য সবগুলো পণ্যেরই কিন্তু পর্যাপ্ত সরবরাহ রয়েছে। তবে দাম, সেক্ষেত্রে দাম আমরা প্রতিবার রোজায় যেমনটি দেখি, আসলে রোজার আগে করে হুড়হুড় করে বাড়ে, তবে এবার এখন পর্যন্ত আসার কথা হচ্ছে, এবার এখন পর্যন্ত আসলে সেভাবে বাড়েনি। আগে যেভাবে বেড়েছিল সে বাড়তি অবস্থায় আছে। আমরা শুধুমাত্র সয়াবিন তেলের যে বোতলজাত সয়াবিন তেলের বোতল, সেগুলো কিন্তু আসলে উধাও, একেবারেই নেই বললে চলে। খোলা সয়াবিন তেল যেটি আছে সেটি কিন্তু এখনো 190 টাকা দরে বিক্রি হচ্ছে। এছাড়া যে চাল যেটি, সেটিও কিন্তু একেবারে 55 টাকা থেকে 85-95 টাকা পর্যন্ত বিভিন্ন দরের যে চাল, সেই চালগুলো বিক্রি হচ্ছে। আমি একটু চাল দিয়ে আসলে শুরু করতে চাই, যেহেতু চাল একেবারেই নিত্য পণ্য। সেক্ষেত্রে চাল 55 টাকা, এবং কাটারি আতপ যেটি আছে সেটি 85 টাকা। এছাড়া নাজির শাল আছে 85 টাকা, জিরা শাল 75, চিনি গুঁড়া যেটি অর্থাৎ যেটি আসলে সাধারণত পোলাও বা অন্য কিছুতে ব্যবহার হয়, সেটি 90 টাকা থেকে 120 টাকা, এবং প্যাকেট 150 টাকা পর্যন্ত বিক্রি হচ্ছে। এছাড়া ডাল এখন এই মুহূর্তে বিক্রি হচ্ছে 110 থেকে 125 টাকা, যেটি আসলে ছোলার ডাল বলা হয়, এবং চিনি বিক্রি হচ্ছে 122 থেকে 125। আর ছোলা, যেটি আসলে রমজানের সবচেয়ে বেশি চাহিদা থাকে, সেই ছোলা বিক্রি হচ্ছে এই মুহূর্তে 110 থেকে 115 টাকা। আর একটু যারা আসলে শখের বসে অন্য ছোলা, কাবলি ছোলা যেটি, সে পাকিস্তানি, সেটি বিক্রি হচ্ছে 280 টাকা। আর মসুরি ডাল বিক্রি হচ্ছে 105 থেকে 110, আর যেটি একেবারে ছোট চিকন মসুরি ডাল বলা হয়, সেটি বিক্রি হচ্ছে 135 টাকা। এবং সেমাই, আরেকটি পণ্য সেমাই, যে সেটিও কিন্তু আসলে রমজানে একটি বিশেষ চাহিদা তৈরি হয়, সেই সেমাই বিক্রি হচ্ছে খোলা সেমাই যেটি, সেটি 70 থেকে 80 টাকা কেজি। আর লাচ্ছা সেমাই, সেটি আসলে বিভিন্ন মানভেদে প্যাকেট 40 থেকে 50 টাকা পর্যন্ত বিক্রি হচ্ছে। আর পেঁয়াজ, আসলে পেঁয়াজ কিছুটা কমে আসলেও গত কয়েকদিনে কিন্তু আবার পেঁয়াজের কিছুটা বাড়তি দেখা যাচ্ছে, 5 থেকে 10 টাকা পর্যন্ত আসলে বেড়েছে পেঁয়াজের কেজি। ইন্ডিয়ানটা যেটা, সেটি বিক্রি হচ্ছে 65 টাকা, দেশি বিক্রি হচ্ছে 50, এবং আরেকটি আছে দেশি হাইব্রিড, সেটি 45 টাকা বিক্রি হচ্ছে। রসুন বিক্রি হচ্ছে 210 থেকে 220 টাকা, আদা 100 থেকে 120। আর সবচেয়ে বেশি আসলে একটি পণ্য যেটি আসলে একেবারেই নিম্নবিত্তের খাবার বলা চলে, যেটি ছাড়া আসলে বাঙালির খাবারই হয় না, আলু। সে আলু কিন্তু নিম্নবিত্তের, মধ্যবিত্তের নাগালের বাইরে চলে গিয়েছিল, সেটি কিন্তু আবার একেবারেই নিম্নবিত্তের নাগালে চলে এসেছে। অর্থাৎ আলু বিক্রি হচ্ছে 15 থেকে 20 টাকা কেজি। অর্থাৎ বলতে গেলে শুধুমাত্র আলুর দাম যেটি, সেটি কিন্তু একেবারে হাতের নাগালে আছে। আর বাকি সবজি এবং অন্যান্য যে বাজার, সবজির বাজারও কিন্তু একেবারেই নাগালে আছে। তবে কিছুটা বাড়তির দিকে আছে মাছের বাজার এবং মুরগির বাজার, যেহেতু রমজানের আগে করে মুরগির দাম একটু বাড়ে, মাংসের বাজার। আর অন্য পণ্যগুলো কিন্তু মোটামুটি স্থিতিশীল, অর্থাৎ আগে যেভাবে বেড়েছিল এখন এইবারে রমজানে সেভাবে বাড়ছে না। তবে কমার যে লক্ষণ, সেটিও কিন্তু একেবারে দেখা যাচ্ছে না। বিক্রেতা ক্রেতা দুই পক্ষই বলছে কিন্তু জোরালো অভিযান, অর্থাৎ শুধুমাত্র ভোক্তা অধিকার বা দু একটা সংস্থা দিয়ে দু একটা বাজার অভিযানে আসলে কিছুই হবে না। এগুলো যে জায়গাগুলো থেকে সাপ্লাই হচ্ছে, এবং পাশাপাশি যে পথে চাঁদাবাজি সহ সবকিছু, অর্থাৎ একটি সমন্বিত পরিকল্পনা করে সব জায়গায় হাত দিতে হবে। বিশেষ দু একটি জায়গায় হাত দিলে আসলে কোনো কিছুই ফল আসবে না, এমনটি বলছেন ক্রেতা বিক্রেতা দুই পক্ষই। ইভেন অনেক ধন্যবাদ আপনাকে
আমাদেরকে বাজার পরিস্থিতি জানানোর জন্য। আমরা জানছিলাম যে বাজারে আসলে এখন পণ্যের দাম কেমন। আমাদের সঙ্গে যোগ দিবেন আমাদের সহকর্মীরা বিভিন্ন জেলা থেকে। আমরা প্রথমেই আমরা একটু যেতে চাই কক্সবাজারে, সেখান থেকে যুক্ত হবেন সহকর্মী আজিম নিহাত। আজিম, নিশ্চয় আপনি আমাকে শুনতে পাচ্ছেন। আমরা ইতিমধ্যে চট্টগ্রামের বাজার পরিস্থিতি দেখলাম, সেখানে দেখলাম যে মোটামুটি প্রায় সব পণ্যের দামই স্থিতিশীল বা সহনীয় পর্যায়ে রয়েছে। আমরা একটু জানতে চাই যে রমজানের আগে কক্সবাজারের বাজার পরিস্থিতি কেমন? কক্সবাজারের বাজার পরিস্থিতিও কিন্তু এখনো বলা চলে যে স্থিতিশীল রয়েছে। আমরা কোনো পণ্যের সংকট কিন্তু এখন পর্যন্ত দেখিনি। আমরা কক্সবাজার শহরের যে বড় বাজার রয়েছে সেই বড় বাজারে গিয়েছি এবং বর্তমানে আমি আছি শহরের যে কানিয়া বাজার বলা হয়, সবচেয়ে সন্ধ্যাকালীন সবচেয়ে জমে ওঠা বাজার, সেই বাজারে আমি আছি। এখানে প্রত্যেকটা পণ্যের দর জিজ্ঞেস করেছি, বিশেষ করে যেগুলো রমজানের সবচেয়ে বেশি প্রয়োজন হয়ে ওঠে মানুষের, সেই পণ্যগুলোর দাম এখন পর্যন্ত বলা চলে যে স্থিতিশীল রয়েছে। আমি যদি একটুখানি বলি যে আমাদের এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে কয়েকটি পণ্যের দাম আমি সংগ্রহ করেছি, এর মধ্যে ছোলার দাম আমি দেখেছি যে 120 টাকা করে বিক্রি হচ্ছে এবং কয়েক ধরনের পেঁয়াজ রয়েছে। এর মধ্যে দেশি পেঁয়াজ 40 টাকা এবং দেশি পেঁয়াজ 40 টাকা। তবে বিদেশ থেকে যেটা আমদানি করা হয়, বিশেষ করে ভারতীয় যে পেঁয়াজটা, সেটি 65 থেকে 70 টাকা দামে বিক্রি করা হচ্ছে। এবং একইভাবে রসুন 220 টাকা কেজি প্রতি এবং আদা 90 টাকা, চিনি 123 টাকা। তবে মুরগির বাজার এবং গরুর বাজারেও একই অবস্থা রয়েছে। গত কয়েক মাসের ব্যবধানে অনেকটাই স্থিতিশীল রয়েছে, কোনো ধরনের পণ্যের ঠিকমতো ওঠানামা করেনি। তবে কক্সবাজারে ঢেঁড়স, শীত করলা এবং লেবুর দাম একটু বেশি রয়েছে, সেগুলো প্রায় 100 টাকার কাছাকাছি রয়েছে। এবং তো বাকি সব যে সবজিগুলো রয়েছে সবগুলো 20 টাকা থেকে শুরু করে 60 টাকার মধ্যে রয়েছে। তবে কক্সবাজারে যে সবচেয়ে বেশি উদ্বেগজনক যে বিষয়টি, সেটি হচ্ছে আমরা ব্যবসায়ীদের সাথে কথা বলে যেটি জেনেছি যে কক্সবাজারের ভোজ্য তেল যেটি, অর্থাৎ বিশেষ করে সয়াবিন তেল সাপ্লাই করা হচ্ছে না। সে কারণে ব্যবসায়ীরা বলছেন যে রমজানের আগে ডিলার যারা রয়েছে তারা একটি সিন্ডিকেট করে দাম বাড়ানোর পায়তারা করছে, যে কারণে তাদেরকে এই মুহূর্তে সয়াবিন তেলগুলো সরবরাহ দেওয়া হচ্ছে না। সে কারণে বেশ কিছু দোকানে আমরা দেখেছি তেলের সংকট রয়েছে। যদিও তেলের দাম বাড়েনি, তবে তারা বলছেন যে এই তেল কেনার সময় বিভিন্ন পণ্য কেনার অজুহাত করলে তাদেরকে ছাদে ফেলা হচ্ছে। সে কারণে অনেক দোকান কিন্তু গত কয়েকদিন ধরে তেল সংগ্রহ করছেন না। এবং তারা যেটি বলছে যে বিশেষ করে ডিলার যেগুলো রয়েছে চট্টগ্রাম থেকে, যারা তাদেরকে সরবরাহ দেয়, তারা এই যেহেতু খাতগুলো তৈরি করেছে, সেক্ষেত্রে তারা যেটি বলছেন যে প্রশাসনের কক্সবাজারের স্থানীয় এই যেহেতু খাতগুলো তৈরি করেছে, সেক্ষেত্রে তারা যেটি বলছেন যে প্রশাসনের কক্সবাজারের স্থানীয় প্রশাসন যেন চট্টগ্রামের প্রশাসনের সাথে যোগাযোগ করে যেখানে যে ভোজ্য তেলের দাম বাড়ানোর যে পায়তারা করা হচ্ছে সেটি যেন নিয়ন্ত্রণ করা হয়। কারণ আমরা প্রতি বছর কিন্তু আগে বাগে সব ঠিকঠাক থাকলেও রমজানের সময় বিশেষ করে হঠাৎ করে এক একটি পণ্যের দাম বেড়ে যায়। যেহেতু এবার আগে থেকে একটা সিগন্যাল পাওয়া গেছে যে ভোজ্য তেলের দাম বাড়ানোর যে পায়তারাটি হচ্ছে, সেটা এখন থেকে নিয়ন্ত্রণ করা গেলে রমজানের পরিস্থিতি স্বাভাবিক থাকবে বলে মনে করছেন এখানকার ব্যবসায়ীরা। আজিম, আপনাকে অনেক ধন্যবাদ। আমরা কক্সবাজারের বাজার পরিস্থিতি জানছিলাম। আমরা এবার একটু যেতে চাই পাহাড়ে। আমরা খাগড়াছড়ি থেকে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন সহকর্মী নুরুস্সাফা মানিক। মানিক, আপনিও শুনছিলেন যে কক্সবাজারের সেখানকার পরিস্থিতি, আপনিও নিশ্চয়ই শুনছিলেন এতক্ষণ। আমরা একটু জানতে চাই যে পাহাড়ের সেখানকার বাজার পরিস্থিতি কেমন রমজানের আগে? দেখুন, যে আসন্ন যে রমজান সমাগত হয়েছে, সেই রমজানকে ঘিরে কিন্তু নিত্য পণ্যের যে বাজার, সেটি কিন্তু কিছুটা স্থিতিশীল রয়েছে। কিছু কিছু পণ্য আর কিছু কিছু পণ্য আমরা দেখতে পেয়েছি যে অস্থিতিশীল পরিস্থিতি রয়েছে। যেমন বিশেষ করে আমি যদি বলি যে ভোজ্য তেল, সেই ভোজ্য তেলের বাজারে কিন্তু এক ধরনের অস্থিরতা আমরা ব্যবসায়ীদের কাছ থেকে অভিযোগ পাচ্ছি। তারা ব্যবসায়ীরা বলছেন যে রমজানের যে নিত্য পণ্যের যে জিনিসটি সবচেয়ে বেশি প্রয়োজনীয়, সেই জিনিসটি হচ্ছে ভোজ্য তেল, এবং সেই ভোজ্য তেলের কিন্তু পরিবেশক থেকে কিংবা খুচরো পর্যায়ে কিন্তু এটির সরবরাহ না থাকার একটি অভিযোগ ব্যবসায়ীরাও করছেন। এবং তারা বলছেন পাইকার থেকে কিংবা যারা পরিবেশক পর্যায়ে থেকে ভোজ্য তেলের জন্য কিন্তু তাদেরকে নানা ধরনের শর্ত জুড়িয়ে দেওয়া হচ্ছে। অর্থাৎ কোনো অর্থাৎ 1 লিটার 2 লিটার কিংবা 5 লিটারের ভোজ্য তেল নেওয়ার জন্য তাদেরকে কিন্তু অন্যান্য পণ্য, অর্থাৎ যে কোম্পানির তেল নিতে চাচ্ছেন তার সাথে কিন্তু হলুদ, চাল কিংবা অন্যান্য গুঁড়া মশলার কিন্তু তাদেরকে কিন্তু এর সাথে অর্ডার করতে হচ্ছে এবং অর্ডার করে নিতে হচ্ছে। এবং এই ভোজ্য তেলের মধ্যে কিন্তু অন্যান্য আরো অনেক কিছু পণ্যই কিন্তু বাজারে এক ধরনের সংকট রয়েছে কিন্তু ব্যবসায়ীরা অভিযোগ করছেন। তবে অন্যান্য যেসব পণ্য আমি যদি একটু বলি, ছোলা, তারপর হচ্ছে
বিভিন্ন ধরনের ডাল এবং অন্যান্য যেসব নিত্য পণ্য রমজান কেন্দ্রিক যেসব পণ্য দরকার হয় সেই সব কিন্তু পেঁয়াজ এবং অন্যান্য যেসব নিত্য পণ্য রয়েছে তার কিন্তু সরবরাহ স্বাভাবিক বলছেন এখানকার ব্যবসায়ীরা। তবে এখনো যেহেতু রমজান আরো প্রায় 15 দিনের মতো রমজানের আগে সময় রয়েছে, তারা বলছেন তারা যেহেতু পাইকার থেকে নিয়ে আসেন কিংবা আড়ত থেকে নিয়ে আসেন, যদি আড়ত থেকে যদি দাম না বাড়ে কিংবা যদি সরবরাহ স্বাভাবিক থাকে তারা কিন্তু যে পণ্য নিত্য পণ্য রয়েছে তা কিন্তু স্থিতিশীল থাকবে এবং সেটি তারা গ্রাহক পর্যায়ে ভালোভাবে দিতে পারবে। এবং তারা বলছেন যেহেতু প্রতিবার রমজানের আগে এক ধরনের সিন্ডিকেট একটি তৈরি হয়ে যায় এবং ব্যবসায়ীরা একটি আপনাকে অনেক ধন্যবাদ। আমরা খাগড়াছড়ির বাজার পরিস্থিতি জানছিলাম। এর আগে আমাদের সঙ্গে যুক্ত ছিলেন কক্সবাজার থেকে আজিম নিহার। পণ্যের দাম কেমন বা ক্রেতা বিক্রেতারা কি বলছেন? আসলে পাহাড়ে অন্যান্য জেলার তুলনায় পাহাড়ে আসলে যে উৎপাদিত সবজির যেসব যেমন ফুলকপি, বাঁধাকপি বা টমেটো বা ক্ষীরা এইসব পণ্য আসলে তেমন একটা উৎপাদন হয় না। তার বেশিরভাগই আনতে হয় পাশের জেলা চট্টগ্রাম বা রাঙ্গুনিয়া থেকে আসলে এইসব পণ্য এখানকার যে ভোক্তা তারা এসব কিনে থাকেন। আর একটি বছর আরেকটি হচ্ছে যে জুমে চাষ করা কিছু পণ্য আছে, কৃষি পণ্য যেমন কলা, অন্যান্য যে ফল সবজি আছে সেগুলোর দাম কিন্তু এখানকার উৎপাদিত হলেও সে দাম আসলে অনেকটাই আকাশ ছোঁয়া বলা যায়। একটি কলা, প্রতি পিস কলা এখানকার বাংলা কলা বা অন্যান্য যে সবজি কলা বা আনাজি কলা কিনতে হয় 8 থেকে 10 টাকা করেই কিনতে হয়। এবং এখানে যে জুমে উৎপাদিত কৃষি পণ্য তারও আসলে খুব চড়া দামে আসলে কেনা বেচা হয়ে থাকে। আর এছাড়াও যদি নিত্য প্রয়োজনীয় দ্রব্যের কথা বলি, যদি চাল ডাল বা ছোলা বা রমজান যেসব পণ্যের বেশি প্রয়োজন, ছোলা সহ অন্যান্য সবজি, অন্যান্য যে ভোগ্যপণ্য সেগুলো আসলে পুরোটাই আমদানি নির্ভর। এবং যে চট্টগ্রাম থেকে বেশিরভাগ এখানে তারা যে দোকানিরা আসলে আমদানি করে থাকে, তারপরে আসলে এখানকার যে রমজান উপলক্ষে যে খেজুর সহ অন্যান্য জিনিসপত্র পাওয়া যায়। এখন পর্যন্ত যে ক্রেতাদের সাথে কথা বলার চেষ্টা করে দেখলাম ছোলা বা অন্যান্য যে খেজুর সহ যে জিনিসপত্রগুলো যেগুলো রমজানে বেশি প্রয়োজন সেগুলোর দাম কিছুটা বাড়তে শুরু করেছে বলে তারা বলছেন যে গত 2 মাস আগে যে ছোলার দাম ছিল তার থেকে 2 টাকা করে প্রতি কেজিতে বাড়তে শুরু করেছে। এবং সয়াবিন তেলের সংকট বাজারে রয়েছে সেটিও তারা বলছেন যে চাহিদা মতো করে যে সরবরাহকারীরা সেভাবে পণ্য এখনো সরবরাহ করছে না বলে তারা এখনো পর্যন্ত সেভাবে পাচ্ছেন না। একই সাথে যদি অন্যান্য যে চাল ডালের কথা বলি, সেই চালের দামও গত 2 সপ্তাহ আগের তুলনায় 1 টাকা করে কেজিতে বৃদ্ধি পেয়েছে। এই তারা বলছেন যে চট্টগ্রামে যেহেতু পাইকারি ওখান থেকে রাঙামাটিতে সরবরাহ করা হয়, সেখানে যদি সেখানকার যদি মজুত করে রাখা হয় ব্যবসায়ীরা, তাহলে স্বাভাবিকভাবেই রাঙামাটিতে বেশি দামে বিক্রি করতে হবে। তারা বলছেন যে যেখানে তারা বলছেন যে সেসব যারা পাইকারি আমদানিকারক সেখানে যদি নজরদারিতে বৃদ্ধি করা না হয় তাহলে স্বাভাবিকভাবেই যে খুচরা বাজারে তার প্রভাব পড়বে। তারা বলছেন যে সেই সব জায়গাগুলোতে যদি সরকার যদি প্রশাসন যদি সিন্ডিকেট যদি ভাঙতে না পারেন তাহলে আসলে এই বাজারে আগামী রমজান মাসে যেভাবে মানুষের প্রতি বছরই যে ভোগ্যপণ্য নিয়ে যেভাবে অস্থিরতা তৈরি হয়, এবারও আসলে সেটি নিয়ন্ত্রণ করা কঠিন হয়ে পড়বে। তারা আর সে বিশেষ করে রাঙামাটির যে বাজারগুলো তো রয়েছে সেগুলো জেলা প্রশাসনের নজরদারিতে খুব বেশি জরুরি, কারণ এসব পণ্যগুলো রাঙামাটি এসে যাতে কোনোভাবে মজুত করতে না পারে ব্যবসায়ীরা, সেই বিষয়ে নজরদার কথা বলছেন এখানকার ক্রেতা বিক্রেতারা। এই ছিল রাঙামাটি থেকে আমার কাছে সবকিছু। জি, আপনাকে অনেক ধন্যবাদ। আমরা জানছিলাম রাঙামাটির বাজার পরিস্থিতি। আমরা এই পর্যায়ে একটু যেতে চাই বান্দরবানে। সেখান থেকে যুক্ত হচ্ছেন ইয়াসিনুল হাকিম। ইয়াসিন, আপনি নিশ্চয়ই শুনছিলেন জিয়াউল হক সেখানকার বাজার পরিস্থিতি জানাচ্ছিলেন। আমরা একটু রমজানের আগে বান্দরবানের পরিস্থিতিটা একটু জানতে চাই বাজারের। আমরা আসলে দেখেছি গত প্রতি বছর রমজানকে সামনে রেখে জেলা প্রশাসন এবং বাজার মনিটরিং, বাজার কর্মকর্তাদের এবং বাজারে যারা ব্যবসায়ী রয়েছে তাদের সমন্বয়ে একটি কমিটি গঠিত হয়। সেই কমিটির মাধ্যমে বাজারে যে দ্রব্যমূল্যগুলো রয়েছে সেগুলো কিভাবে স্বাভাবিক রাখা যায় সেই বিষয়ে একটা সচেতনতা বৃদ্ধি করা হয়। তবে এখনো পর্যন্ত বাজারে রমজানকে সামনে রেখে যে পরিমাণে আসলে বাজারের মনিটরিং রাখা বা বাজার দর নিয়ন্ত্রণ রাখা সে ধরনের কোনো কার্যকরী পদক্ষেপ আমরা এখনো পর্যন্ত দেখিনি। তবে আমি সকাল থেকে বান্দরবান বাজার, বালাঘাটা বাজার এবং কালাঘাটা বাজারে যে বাজারগুলো রয়েছে প্রত্যেকটি বাজারে ঘুরে দেখেছি এবং বাজারে যে নিত্য পণ্যের দাম বলতে গেলে আসলে প্রত্যেকটি জিনিসে কিন্তু এখন আসলে আগের থেকে অনেকটা দাম বৃদ্ধি পেয়েছে। বিশেষ করে পেঁয়াজ এখন 60 থেকে 65 টাকা পকার প্যাকেটে বিক্রি করা হচ্ছে, রসুন 120 টাকা 220 টাকা 230 টাকা বিক্রি করা হচ্ছে। তবে রমজানে যে জিনিসটা সবচেয়ে বেশি চাহিদা থাকে সেটা হচ্ছে সয়াবিন তেল। সেটি বাজারে এখন অনেকটা আসলে সংকট বললে বলা যায়। বাজারে যেই পরিমাণের চাহিদা রয়েছে সেই পরিমাণে বাজারে প্রতিটি দোকানে আসলে সয়াবিন তেল নাই বললে চলে। আমরা সেই বিষয়ে যারা এখানে ডিলারশিপের বিজনেস করে তার সাথে আমরা কথা বলেছি, তারা আমাদেরকে জানিয়েছে তারা প্রতি মাসে যেখানে 10 টন তাদের তেল লাগে সেখানে তারা প্রতি মাসে 2 টন 3 টন এভাবে করে তেল পাচ্ছে। অগ্রিম টাকা দেওয়ার পরেও কিন্তু
তেলের দাম বাড়ার পর থেকে তারা সয়াবিন তেলটা পাচ্ছে না বলে তারা দাবি করছে। সেই জন্য তারা পর্যাপ্ত পরিমাণে বাজারে সরবরাহ করতে পারছে না বলে আমাদেরকে জানিয়েছে। এবং অন্যান্য যারা ক্ষুদ্র ছোটখাটো প্যাকেট ব্যবসায়ী রয়েছে তারাও আমাদেরকে জানিয়েছে বাজারে সয়াবিন তেলের যে চাহিদা সেটি সংকটের কারণে সয়াবিন তেলের দাম বাড়ার পর থেকে কিন্তু বাজারে সয়াবিন তেল একটি সংকট দেখা দিয়েছে, যেটি রমজানের সব থেকে বেশি প্রয়োজনীয় পণ্য হিসেবে আসলে গণ্য করা হয়। সেটির দামও কিন্তু আসলে এখন দাম দিয়েও কিন্তু আসলে মানুষ তেল পাচ্ছে না বলে অভিযোগ করেছে। তবে বাজারে যে ছোলার দামটি সেটি 120 টাকা 130 টাকা এবং পকেট বেডে 150 টাকাও বিক্রি হচ্ছে। চিনি 125 টাকা 130 টাকা বিক্রি হচ্ছে। পাশাপাশি অন্যান্য পণ্যগুলো আমরা গিয়েছিলাম মাছ বাজারে, সেখানে কিন্তু সামুদ্রিক মাছগুলোরও অনেক আসলে দাম বৃদ্ধি পেয়েছে বলে তারা জানিয়েছে। পাশাপাশি ব্রয়লার মুরগিও বলতে গেলে 200 টাকা এবং সোনালী মুরগি 300 টাকা 350 টাকা, দেশি মুরগি 500 টাকা থেকে 550 টাকা বিক্রি হচ্ছে। সব মিলিয়ে বাজার মনিটরিং না থাকার কারণে রমজানকে সামনে রেখে যে বাজারের দ্রব্য পণ্যগুলো অনেকটা আসলে সংকট দেখা দিয়েছে, সেটি আরো বেশি সংকট বাড়তে পারে যদি বাজার মনিটরিং জোরদার না করে বলে আমাদেরকে স্থানীয়রা যেমন জানিয়েছে। পাশাপাশি ইয়াসিনুল হাকিম, আপনাকে অনেক ধন্যবাদ আমাদেরকে বাজার পরিস্থিতি জানানোর জন্য। দর্শক, আমরা এই অনুষ্ঠানে আজকে যে আলোচনা করে বা আমাদের সহকর্মীদের দেওয়া তথ্যে যতটুকু আমরা উপসংহারে আমরা যেতে পারি সেটা হচ্ছে যে এখন পর্যন্ত রমজানের যে পণ্য আমদানি সেটা পর্যাপ্ত পরিমাণে আছে এবং বাজারে পর্যাপ্ত সরবরাহ আছে। কিন্তু আমরা যেটা দেখলাম সেটা হচ্ছে যে খুচরা পর্যায়ে যে বাজারগুলো সেখানে কোথাও কোথাও আসলে পণ্যের সরবরাহ সংকট আছে, কোথাও কোথাও সেখানে দামের কারসাজি হচ্ছে, কোথাও কোথাও সেখানে মনিটরিংয়ের অভাব আছে। তো আমরা আশা করব কর্তৃপক্ষ, বিশেষ করে সরকারের যেই প্রতিষ্ঠানগুলো বাজার তদারকি করেন, তারা নিশ্চয়ই রমজানের আগে সেখানে শুধু খুচরা পর্যায়ে না, পাইকারি এবং উৎপাদন পর্যায়েও যাতে মনিটরিং করে, সেইটাই হলে হয়তো এই রমজানে বাজার পরিস্থিতি স্বাভাবিক রাখা যাবে। আমরা এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য আপনাদেরকেও ধন্যবাদ। ভালো থাকুন সবাই।